জুন 2025-এর এক ভ্যাপসা গরম সকাল। বিহারের নালন্দা জেলার বিহার শরীফ তখনও ঘুম জড়ানো অবস্থায়। সবাই পুরোপুরি জেগে ওঠেনি। সহসরায় গার্লস হাই স্কুলের পেছনের নির্জন ড্রেন ঘাসা রাস্তা ধরে সেই সময় কয়েকজন স্থানীয় মানুষ হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তাদের নজর পড়ে ড্রেনের নোংরা জলের উপর। সেখানে ভেসে আছে একটা অদ্ভুত বস্তু। কৌতূহলবশত সামনে এগোতেই তাদের রক্ত হিম হয়ে যায়। তারা দেখেন জলে উপুড় হয়ে ভেসে আছে একটা তরুণীর নিথর, কিন্তু দেহটা দেখে কোনো সাধারণ মৃত্যু বলে মনে হচ্ছিল না। সেখানে উপস্থিত মানুষগুলো এক অদ্ভুত ও শিউরে ওঠার মতো বিষয় লক্ষ্য করলেন। তরুণীর শরীরটা এক বিভৎসভাবে দুমড়ে মুচড়ে ছিল। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কোনো এক অদৃশ্য চাপে তার শরীরটাকে কুঁকড়ে ছোট করে ফেলা হয়েছে। তার হাত পা এবং হাড়গুলো এমনভাবে বেঁকেছিল যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভবই নয়। দেখে মনে হচ্ছিল তাকে খুব সংকীর্ণ কোনো জায়গায় দীর্ঘক্ষণ জোর করে ঠেসে রাখা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে কোনো দড়ি ছিল না কোনো শক্ত বাঁধন। শরীরে আবদ্ধ করার মতো কোনো চিহ্ন বা বস্তু সেখানে উপস্থিত না থাকলেও তার কোঁকড়ানো দেহভঙ্গি এক ভয়াবহ যন্ত্রণার সাক্ষী দিচ্ছিল। উপস্থিত জনতা বুঝতে পারছিল না যে কিভাবে বা কিসের মধ্যে আটকে রেখে এই শরীরকে এমন পঙ্গু আকৃতি দেওয়া হয়েছে। আর যে জিনিসটার ভিতরে তাকে বন্দি করা হয়েছিল সেই জিনিসটাই বা কোথায়? লাশ তো চোখের সামনেই পড়ে আছে, কিন্তু অপরাধের চিহ্ন যেন মুহূর্তেই ধোঁয়াশায় ঢেকে গেল। ড্রেনের নোংরা জলে ওই বিভৎস দেহটি চোখে পড়তেই স্থানীয়রা আর দেরি করল না। তারা সঙ্গে সঙ্গেই বিহার শরীফ থানায় খবর দেয়। খবর পেয়ে মাত্র কিছুক্ষণের মধ্যেই পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই এলাকাটি সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেয়। এরপর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়। দেহের অস্বাভাবিক ভঙ্গি দেখেই পুলিশ নিশ্চিত হয়ে যায় এটি কোনো সাধারণ মৃত্যু নয়, বরং এটি সুপরিকল্পিত একটি নৃশংস হত্যাকাণ্ড। ড্রেন থেকে লাশ উদ্ধারের পর পুলিশের সামনে প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মৃত তরুণীর পরিচয় শনাক্ত করা। কারণ পরিচয় নিশ্চিত না হলে খুনির কাছে পৌঁছানো যে একেবারেই অসম্ভব তা পুলিশ ভালোভাবেই জানত। এরপর পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে 3টি ধাপে কাজ শুরু করে। প্রথম ধাপে লাশ উদ্ধারের মাত্র 30 মিনিটের মধ্যেই নালন্দা জেলা ও আশেপাশের থানাগুলোতে গত 24 ঘন্টার দায়ের হওয়া সব মিসিং রিপোর্ট বা নিখোঁজ ডায়েরি খতিয়ে দেখতে শুরু করেন। এই সমস্ত রেকর্ড ঘেটে পুলিশ জানতে পারে 18 জুন রাতে ওই মেয়েটির বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছিলেন। সেখানে থাকা গায়ের রং, উচ্চতা এবং পরনে থাকা নীল সালোয়ার কামিজের যে বর্ণনা দেওয়া ছিল তা ড্রেন থেকে উদ্ধার হওয়া লাশের সঙ্গে হুবহু মিলে যায়। পুলিশের সঙ্গে যোগাযোগের ধাপেও পুলিশ আর দেরি করেনি। ওই নিখোঁজ ডায়েরিতে দেওয়া নাম্বারে পুলিশ ফোন করে দ্রুত তার বাবাকে থানায় আসতে বলে। অবশ্য ফোনে কোনো বিস্তারিত কিছু না জানালেও তাকে জানানো হয় এমন একজনকে পাওয়া গেছে যাকে তার শনাক্ত করা প্রয়োজন। চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য ফোন পাওয়ার প্রায় 1 ঘন্টার মধ্যেই মেয়েটির বাবা মর্গে এসে পৌঁছালো। সেখানে সাদা চাদর সরানোর মাত্রই তার বুক ফাটা কান্নায় পুরো মর্গের পরিবেশ ভারী হয়ে ওঠে। তিনি বিশেষ চিহ্ন দেখে নিশ্চিত করেন যে এটাই তার আদরের মেয়ে, যার নাম পূজা। কানে থাকা সেই ছোট্ট দুল যা পূজা নিয়মিত পরত, এবং পরনে সেই নীল সালোয়ার কামিজ যেটি পরে সে 17 তারিখে বাড়ি থেকে বের হয়েছিল। সবকিছু মিলিয়ে তার আর কোনো সন্দেহ থাকে না। পূজার দেহ শনাক্ত হওয়ার পর পুলিশের মনে একটাই জ্বলন্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সকালে কলেজের জন্য বের হওয়া পূজার নিথর দেহ তাহলে কিভাবে 1 কিলোমিটার দূরের ওই নোংরা দুর্গন্ধযুক্ত ড্রেনে পাওয়া গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই অফিসার দীপকের নেতৃত্বে থানার তদন্ত দল মুহূর্তের মধ্যেই অ্যাকশনে নেমে পড়ে। তদন্তের প্রথম ধাপেই তারা পূজার মোবাইল ফোন কল ডিটেল এবং টাওয়ার লোকেশন খতিয়ে দেখতে শুরু করে। আর সেখানেই আসে একটা প্রথম বড় খটকা, একটি অস্বস্তিকর সত্য যা ধীরে ধীরে তদন্তকারীদের মেরুদণ্ড থেকে একটা শীতল স্রোত বইয়ে দেয়। পূজার শেষ লোকেশন দেখাচ্ছিল বিহার শরীফের কাগজি মহল্লা এলাকায়। ছোট্ট ছোট্ট বাড়ির ভিড়ে গড়ে ওঠা একটা ঘিঞ্জি অচেনা গলিপথ।
পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতেই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায় যে এই এলাকায় পূজার কোনো পরিচিতি বা চেনা জানা কেউ ছিলই না। তাহলে কলেজের নাম করে পূজা সকালবেলা কেনই বা গেল এক সম্পূর্ণ অচেনা জায়গায়? অবশ্যই এই প্রশ্নটা মাথায় রেখেই পুলিশ দ্রুত কাগজি মহল্লা এলাকায় পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলতে শুরু করে। ঠিক তখনই এক সূত্র থেকে আসে বিস্ফোরক তথ্য। পূজাকে শেষবারের মতো দেখা গেছে অমিত নামে একটি ছেলের সঙ্গে। এই নামটা কানে যেতেই পুলিশের সতর্কতার ঘণ্টা বেজে ওঠে। তখন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তদন্ত দল কাজী মহল্লা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। আর সেখানেই ধরা পড়ে প্রথম শকিং ফুটেজ। পূজা একা নয়, সে অমিতের সঙ্গে অত্যন্ত পরিচিতি ভঙ্গিতে হাসতে হাসতে গলিতে ঢুকছে। এই জিনিসটা দেখার পর পুলিশের মনে একটা প্রশ্ন জাগে, তাহলে কি পূজা পরিবারের কাছ থেকে এই সম্পর্কটা লুকিয়ে রেখেছিল? আর পূজা কলেজের নাম করেই বা কেন এখানে অমিতের ডাকে সাড়া দিতে এলো? কিন্তু তদন্তের আসল ঝড় ঠিক কয়েক ঘন্টা পরের সিসিটিভি ফুটেজে সামনে আসে। স্ক্রিনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর দৃশ্য। যে অমিতের সঙ্গে পূজা ঘরের ভিতরে ঢুকেছিল সেই অমিতই পরে একা রিক্সা ভাড়া করে রাতের অন্ধকারে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। ফুটেজের ভিতরে কোথাও পূজার দেখা নেই, কিন্তু রিক্সার পিছনে রাখা আছে একটি বিশাল আকৃতির চকচকে ট্রলি সুটকেস। পুলিশের অভিজ্ঞ চোখ সঙ্গে সঙ্গেই ধরে ফেলে সেই অস্বাভাবিকতা। রিক্সাটি যখন রাস্তার একটি গর্তের উপর দিয়ে যায় তখন সুটকেসটি হঠাৎ নড়ে ওঠে এবং অমিত সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে সুটকেসটি চেপে ধরে, ঠিক যেভাবে কেউ ভারী অথচ ভঙ্গুর কোনো জিনিসকে সাবধানে সামলায়। এই দৃশ্য দেখেই পুলিশের মনে যেন বজ্রপাত ঘটে যে সুটকেসের ভেতরে আসলে কি ছিল আর পূজা তখন কোথায়। ড্রেন থেকে উদ্ধার হওয়া দেহটির অবস্থা দেখেই এই সন্দেহ আরো গাঢ় হয়ে ওঠে। লাশের গায়ে কোথাও দড়ির বাঁধন না থাকলেও শরীরটি অস্বাভাবিকভাবে কুঁকড়ে মুচড়ে ছিল। হাত পা বেঁকে ছিল আর হাড়গুলো প্রবল চাপে বিকৃত হয়ে পড়েছিল। পুলিশ তখন ভাবতে শুরু করে এমন অবস্থা সাধারণত তখন ঘটে যখন কোনো মানুষকে জোর করে কোনো সংকীর্ণ জায়গায় আটকে রাখা হয়। সুটকেসের সাইজের সঙ্গে লাশের এই অস্বাভাবিক ভঙ্গি মিলে যাওয়ায় তারা এক ভয়ঙ্কর সত্যের দিকে ইঙ্গিত করতে শুরু করে। সিসিটিভি ফুটেজ দেখার পর পুলিশ আর এক মুহূর্ত অপেক্ষা করেনি, সঙ্গে সঙ্গেই তারা একটি স্পট অ্যাকশন প্ল্যান তৈরি করে। ফুটেজে দেখা যাচ্ছিল একটি নির্দিষ্ট রঙের রিকশায় করে এক যুবক বিশাল সুটকেস নিয়ে বেরিয়ে যাচ্ছে। সেই সূত্র ধরেই ড্রেন এলাকা থেকে শুরু করে শহরের প্রতিটি মোড়ের সিসিটিভি ক্যামেরা একে একে খতিয়ে দেখা হয়। পুলিশের মূল লক্ষ্য ছিল রিকশাটি কোন গলি থেকে বেরিয়েছে এবং কোন পথে এগিয়েছে তা নির্দিষ্ট করা। এবং এই অনুসন্ধানের ফল খুব দ্রুতই আসে এবং খুব অল্প সময়ের মধ্যেই পুলিশ ওই রিকশা ও তার চালককে শনাক্ত করে ফেলে। জেরা করার সময় চালক প্রথমে ভয় পেয়ে গেলেও পরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানায়। সে পুলিশকে বলে কাগজি মহল্লা এলাকা থেকে সে এক যুবককে বিশাল একটি সুটকেস সহ তার গাড়িতে তুলেছিল এবং পরে তাকে একটি ড্রেনের কাছেই নামিয়ে দিয়েছিল। এরপরে রিকশা চালককে সঙ্গে নিয়ে পুলিশ সেই কাগজি মহল্লার সেই সরু গলিতে পৌঁছায়। রিকশা চালক আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেই নির্দিষ্ট ভাড়া বাড়িটি যেখান থেকে সুটকেসটি রিকশায় তোলা হয়েছিল। এরপর পুলিশ বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ে, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। বাড়িটি বাইরে থেকে পুরোপুরিভাবে তালা বন্ধ ছিল। তবে জানালার ফাঁক দিয়ে পুলিশের নজর পড়ে মেঝের একটি ভেজা অংশে এবং তার সঙ্গে ঘরের ভিতর থেকে একটা তীব্র ফেনাইলের গন্ধ বার হচ্ছিল। এটি দেখে তারা নিশ্চিত হয় যে এই ঘরেই ঘটেছিল সেই নৃশংস অপরাধ এবং প্রমাণ মুছে ফেলার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। তালাবন্ধ ঘরের ভেতরে ভেজা সেই মেঝের ভয়ঙ্কর দৃশ্য দেখে পুলিশ আর কোনো সন্দেহ রাখে না যে অপরাধী কে। এরপর পুলিশ বাড়িওয়ালার কাছ থেকে ভাড়াটিয়া অমিতের নাম, পরিচয় এবং ফোন নাম্বার সংগ্রহ করে। এরপর সাইবার সেলের মাধ্যমে তার মোবাইল লোকেশন ট্র্যাক করা শুরু হয় এবং যা জানায় যে অমিত বারবার তার অবস্থান পাল্টাচ্ছে এবং শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে। এই তথ্য পাওয়ার পর অফিসার দীপকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মুহূর্তের মধ্যেই
ওই এলাকাটি ঘিরে ফেলে, যেন কোনো সম্ভাব্য পালানোর সুযোগও সে না পায়। ঠিক সেই সময়ই একটা গোপন সোর্সের মাধ্যমে পুলিশকে জানানো হয় অমিত একটি নির্দিষ্ট স্থানে লুকিয়ে আছে এবং সেখান থেকে পালানোর ছক কষছে। পুলিশ এই তথ্য পেয়ে এক মুহূর্ত সময় নষ্ট না করে সিভিল ড্রেসে সেই এলাকাটি ঘিরে ফেলে এবং হঠাৎ পুলিশের নজর পড়ে এক যুবক যে ভিড়ের মধ্যে নিজেকে লুকিয়ে দ্রুত হাঁটছিল। এরপর পুলিশ যখন তার দিকে দ্রুত এগিয়ে যায় তখন তারা নিশ্চিত হয় এই সেই যুবক অমিত। তার চোখে মুখে তখন এক অদ্ভুত আতঙ্ক। সিসিটিভি ফুটেজে দেখা সেই যুবকের চেহারার সাথে মিল দেখে পুলিশ নিশ্চিত হয় এটাই অমিত। এই দৃশ্য দেখে অমিত বুঝতে পারে যে পুলিশ তাকে ঘিরে ফেলেছে এবং সে শেষবারের মতো দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ অফিসারদের দ্রুত প্রতিক্রিয়ার কারণে তার পালানোর চেষ্টা ব্যর্থ হয় এবং পুলিশ যখন তাকে জাপটে ধরে তখন তার কোনো প্রতিরোধ করার ক্ষমতাই ছিল না। রাস্তার মানুষ হতবাক হয়ে তাকিয়ে দেখছিল তার দিকে, আর পুলিশ তখনই তাকে টেনে হিচড়ে গাড়িতে তোলার কাজ শেষ করে। এরপর তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় বিহার শরীফ থানায় এবং সরাসরি তাকে লোহার গারদের মধ্যে ঢোকানো হয় এবং শুরু হয় হাড় হিম করা জেরা, যেখানে ধীরে ধীরে সামনে আসে 5 বছরের প্রেমের পৈশাচিক সমাপ্তি এবং সেই দামি সুটকেস চুরির অবিশ্বাস্য কাহিনী। অমিত এবং পূজার পরিচয় হয় আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে, অর্থাৎ 2019 সালের দিকে। তখন পূজার বয়স ছিল মাত্র 15 থেকে 16 বছর, একজন কিশোরী স্কুল ছাত্রী, আর অমিতের বয়স প্রায় 20 থেকে 21 বছরের মতো। এই বয়সের ফারাকের সত্ত্বেও তাদের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে গড়ে ওঠে, যা পরবর্তীতে একটি দীর্ঘ ও জটিল গল্পের সূচনা হয়ে ওঠে। পূজা নালন্দার পারবলপুর ব্লকের মির্জাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ছোটবেলা থেকেই গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা পূজা তার জীবনে ধীরে ধীরে এগোচ্ছিল যতক্ষণ না তার অমিতের সঙ্গে পরিচয় ঘটে। অমিত কুমার এবং পূজা আসলে একই গ্রামের বা কাছাকাছি এলাকার বাসিন্দা ছিলেন। অমিত ছিল পূজার দূর সম্পর্কের এক আত্মীয়ের পরিচিত এবং প্রতিবেশী, তাই পরিচয় প্রথম থেকেই খুব দূরবর্তী বা অচেনা ধরনের ছিল না। তারা একে অপরকে কম বেশি চিনতেন, যা তাদের সম্পর্কের ভিত্তি ধীরে ধীরে তৈরি করে। গ্রামীণ পরিবেশ এবং পারিবারিক পরিচয়ের সূত্র ধরেই অমিত ও পূজার মধ্যে প্রথম কথা বলা শুরু হয়। অমিতের সহজ সরল ব্যবহার এবং দীর্ঘদিনের মেলামেশার কারণে পূজা খুব অল্প বয়সেই তার প্রতি আকৃষ্ট হতে শুরু করেন। শুরুতে তাদের সম্পর্ক সাধারণ বন্ধুদের মতো ছিল, তবে দ্রুত তা গভীর প্রেমে পরিণত হয়। এভাবে টানা 5 বছর ধরে তাদের সম্পর্ক চলে। ছোট ছোট মুহূর্তগুলো তারা তাদের মধ্যে ভাগ করে নিত, একে অপরকে বুঝতো, আর এভাবেই ধীরে ধীরে তারা একে অপরের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। এরপর 2024 সালের শুরুতে পূজা 12 পাশ করে নালন্দার এক বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হন। তখন তার বয়স ছিল মাত্র 20 বছর এবং কলেজের কাছে কাগজি মহল্লায় তিনি একটি ঘরও ভাড়া নেন, নিজের জীবন স্বাধীনভাবে গড়ার প্রথম পদক্ষেপ হিসাবে। তবে পূজা নার্সিংয়ে ভর্তি হওয়ার কিছুদিন আগে অমিতও নালন্দার একই কাগজপাড়ায় একটি ঘর ভাড়া নিয়েছিল। সেখানে সে বিএডের জন্য পড়াশোনা করছিল। পূজা যখন স্কুল শেষ করে নার্সিং পড়ার স্বপ্ন দেখছিল, সেই পুরো সময় অমিত তার পাশে ছিল। পূজা অমিতকে এতটাই ভালোবাসতো যে অমিত যখন পড়াশোনার জন্য বিহার শরীফের কাগজি মহল্লায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন, তখন পূজা মাঝে মধ্যেই সেখানে এসে তার সঙ্গে দেখা করত। তদন্তে এবং অমিতের স্বীকারোক্তিতে যা উঠে এসেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূজা যখন নার্সিংয়ে ভর্তি হয় তখন প্রাথমিক অবস্থায় অমিতের সঙ্গে তার কোনো বড় ধরনের বিবাদ বা সম্পর্কের অবনতি হয়নি, বরং অমিত এই সিদ্ধান্তে সম্মতিই দিয়েছিল। নিজে একজন বিএড ছাত্র হওয়ায় অমিত পড়াশোনার গুরুত্ব ভালোভাবেই বুঝত। পূজা আর অমিতের সম্পর্কের প্রায় 5টি বছর কেটে গিয়েছিল স্বপ্নের মতো, কিন্তু সময় যত এগোচ্ছিল ততই পূজার মনে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়তে শুরু করে। বিশেষ করে নার্সিংয়ে ভর্তি হওয়ার পর পূজা চাইছিলেন এই সম্পর্ক এবার একটা পরিণতির দিকে এগিয়ে যাক। তিনি বারবার অমিতকে অনুরোধ করছিলেন পরিবারে তাদের সম্পর্কের কথা জানাতে এবং বিয়ের মাধ্যমে সামাজিক স্বীকৃতি দিতে, কিন্তু ঠিক এই জায়গাতেই অমিতের ভাবনা ছিল একেবারে উল্টো। সে তখন নিজের পড়াশোনা অর্থাৎ বিএড শেষ করা নিয়েই বেশি মনোযোগী ছিল। অমিতের মতে আগে পড়াশোনা শেষ করে নিজের ক্যারিয়ার গড়া জরুরি, তারপরেই বিয়ের কথা ভাবা উচিত। অমিতের কাছে ক্যারিয়ারই ছিল প্রথম অগ্রাধিকার।
তাই পূজার বিয়ের প্রস্তাবে সে বারবার এড়িয়ে যেতে থাকে। ধীরে ধীরে এই মতের অমিল থেকেই তাদের সম্পর্কের ফাটল ধরতে শুরু করে। এবার আসে সেই দিন যেদিন পূজার সঙ্গে এই ঘটনা ঘটে। অবশ্য এই কথাটি এর আগেও একবার পূজার বাবা পুলিশ স্টেশনে বলেছিল। পূজার বাবা পুলিশের কাছে গিয়ে জানিয়েছিলেন সেদিন সকালে পূজা নার্সিং কলেজের ইউনিফর্ম আনার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে সবাই যা ভেবেছিল তার আড়ালে ছিল এক অন্য ভিন্ন বাস্তবতা। সেই দিনের আসল সত্যটা এবার পরিষ্কার করে বলা দরকার। তারিখটা ছিল 17 জুন 2024। সকালবেলা পূজা যখন বাড়ি থেকে বের হন তখন তার বাবা মা ভেবেছিল মেয়ে নিজের স্বপ্নের পথে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে পূজার মনে তখন চলছিল এক তীব্র ঝড়। কলেজের ইউনিফর্ম আনার কথা ছিল শুধু একটা বাহানা। তার আসল গন্তব্য ছিল বিহার শরীফের কাগজি মহল্লা এলাকার অমিতের সেই ভাড়া বাড়ি। পূজা সেদিন ঠিক করেই নিয়েছিল, আর কোনো টাল বাহানা নয়। এই 5 বছরের সম্পর্কের আজ একটি চূড়ান্ত ফয়সালা তিনি করেই ছাড়বেন। এই সিদ্ধান্ত নিয়েই পূজা অমিতের সেই ভাড়া ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। এরপর পুলিশের তদন্তে বেরিয়ে আসে সেই দিন অমিতের ভাড়া ঘরের ভিতরে কয়েক ঘন্টা ধরে চলেছিল তীব্র মানসিক টানাপোড়েন এবং একাধিক দফার ঝগড়া। পূজা যখন বিয়ের দাবিতে অনড় থাকেন তখন অমিত ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যে মানুষটির সঙ্গে সংসার গড়ার স্বপ্ন নিয়ে পূজা সেখানে গিয়েছিল, শেষ পর্যন্ত সেই মানুষটিরই হাতে তার প্রাণ দিতে হলো। রাগের মুহূর্তে অমিত যে সিদ্ধান্ত নেয় তা শুধু একটি জীবন কেড়ে নেওয়া নয়, বরং এক ভয়ঙ্কর অপরাধের সূচনা। ঝগড়া যখন চরমে পৌঁছায় তখন অমিত নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পূজার বিয়ের জেদ আর অনড় থাকার অবস্থান তার চিন্তা শক্তিকে একেবারেই আচ্ছন্ন করে দেয়। সে হঠাৎ করেই পূজার উপরে ঝাঁপিয়ে পড়ে তার গা চেপে ধরে। এরপরে কিছু সময় ধরে দুজনের মধ্যে চলে ধস্তাধস্তি। প্রাণ বাঁচাতে পূজা শেষ চেষ্টা করেছিল, কিন্তু অমিতের উন্মত্তার সামনে সে সেই লড়াইয়ে টিকতে পারেনি। একসময় পূজার শরীর নিথর হয়ে মেঝেতে পড়ে যায়। 5 বছরের ভালোবাসার সম্পর্ক, যা এক সময় স্বপ্নের মতো ছিল, তা কয়েক মিনিটের নিস্তব্ধতায় চিরতরে শেষ হয়ে যায়। করার পর অমিত ভেঙে না পড়ে বরং স্বাভাবিকভাবে ঠান্ডা মাথায় প্রমাণ লোপাটের কথা ভাবতে শুরু করে। সে বুঝতে পারছিল এই ঘর থেকে লাশ বের করা মোটেও সহজ হবে না। কিছুক্ষণ ভাবার পর অমিত বাজার থেকে একটি বড় সাইজের দামি ট্রলি ব্যাগ কিনে আনে, অর্থাৎ একটি সুটকেস কিনে আনে। কিন্তু ব্যাগটি আনার পরেই এক নতুন সমস্যার মুখে পড়ে। পূজার শরীর সেই সুটকেসের তুলনায় অনেকটাই বড় ছিল, আর সেখান থেকেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর দিকে মোড় নেয়। এরপর অমিত এমন একটা সিদ্ধান্ত নেয় যার ভয়াবহতা কল্পনা করাও কঠিন। সুটকেসে দেহটি ঢোকানোর জন্য সে পূজার নিথর দেহকে অমানবিকভাবে জোর করে নেওয়ার চেষ্টা করে। তদন্তে উঠে আসে এই কাজ করতে গিয়ে সে সম্পূর্ণ মানবিকতা হারিয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত দেহটি জোর করে সুটকেসের ভিতরে ঢোকানো হয়। তারপর ব্যাগের চেইন বন্ধ করে অমিত রাত নামার অপেক্ষা করতে থাকে, যেন অন্ধকারই তার অপরাধকে আড়াল করে দেবে। রাত গভীর হলে অমিত একটি রিক্সা ভাড়া করে। চালকের সন্দেহ এড়াতে সে সুটকেসটি খুব সাবধানে ধরে রাখে, যেন ভিতরে কি আছে তা কোনোভাবেই বোঝা না যায়। এরপর সে বিহার শরীফ শহরের গার্লস হাই স্কুলের পিছনে থাকা একটি পরিত্যক্ত ও নোংরা ড্রেনের কাছে গিয়ে পৌঁছায়। চারপাশে কেউ নেই বুঝে সেখানেই সে সুটকেসটি ফেলে দিয়ে আসে। অমিতের ধারণা ছিল নোংরা জলে ডুবে থাকা ওই ব্যাগের খবর কোনোদিনই কেউ জানতে পারবে না। কিন্তু ভাগ্যের পরিহাসে এক চোরের সুটকেস চুরির লোভেই শেষ পর্যন্ত অমিতের ভেবে রাখা এই নিখুঁত অপরাধের পর্দা ফাঁস হয়ে যায়। পুলিশের অনুমান অনুযায়ী অমিত সুটকেসটি ড্রেনে ফেলে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছে যায় এক অজ্ঞাত ব্যক্তি। সে হয়তো চুরি করার উদ্দেশ্যে কিংবা কুড়িয়ে পাওয়া কোনো মূল্যবান জিনিসের খোঁজে ওই এলাকায় ঘোরাফেরা করছিল। ড্রেনের ভেতরে দামি ব্র্যান্ডের চকচকে সুটকেসটি তার চোখে পড়ে। কৌতূহলবশত সে ড্রেনে নেমে সুটকেসটি ওপরে তুলে আনে, কিন্তু সুটকেস খুলতেই ভেতরের দৃশ্য দেখে সে আঁতকে ওঠে। পরিস্থিতি সামাল দিতে না পেরে সে তৎক্ষণাৎ লাশটি আবার ড্রেনে ফেলে দেয় এবং খুব দামি সুটকেসটি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ভাগ্যের একটা অদ্ভুত পরিহাস, যে সুটকেসটি অমিত খুনের প্রমাণ লুকাতে ব্যবহার করেছিল সেই সুটকেসের দাম আর চাকচিক্যই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়।
আর ঠিক এই ঘটনাতেই অমিতের সাজানো সব নিখুঁত পরিকল্পনা সবার সামনে চলে আসে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, চোরটি কি অজান্তে হিরো হয়ে গেল? একদিক থেকে দেখলে যদি সে সুটকেসটি চুরি না করতো তাহলে হয়তো লাশটি ব্যাগের ভেতরেই ড্রেনের তলায় পড়ে থাকতো এবং পচে যেত, যা চিরতরে তলিয়ে যেত। কিন্তু ব্যাগ থেকে লাশ বের করে ফেলায় দেহটি জলের উপরে ভেসে ওঠে, আর পরদিন সকালে সেটি স্থানীয় মানুষের নজরে আসে। বলা যায় সেই অজ্ঞাত চোরের চুরির নেশায় এই খুনের রহস্য দ্রুত সামনে এনে দেয় এবং তদন্তে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। প্রিয় দর্শক, পূজার এই করুণ পরিণতি আমাদের সমাজের এক অন্ধকার দিককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই ঘটনা থেকে আমাদের কিছু শেখার আছে। প্রথমত, তরুণ প্রজন্মদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা। তোমরা একটা কথা মাথায় রাখবে, ভালোবাসা মানেই অন্ধবিশ্বাস নয়। 5 বছরের পুরনো সম্পর্ক যে এক মুহূর্তে পৈশাচিক রূপ নিতে পারে, আর এই ঘটনায় তার বাস্তব উদাহরণ। নিজের নিরাপত্তা আর জীবন, এর চেয়ে বড় আবেগ কিছুই নেই। সম্পর্কের ভিতরে যদি অস্বাভাবিক নিয়ন্ত্রণ, ভয় দেখানো বা হিংস্র আচরণের ইঙ্গিত পাওয়া যায় তাহলে কোনোভাবেই চুপ করে সহ্য করা উচিত নয়। সঠিক সময়ে প্রতিবাদ করা এবং পরিবারের বা বিশ্বাসযোগ্য মানুষের সাহায্য নেওয়াই পারে বড় বিপদ থেকে জীবন বাঁচাতে। আর অভিভাবকদের উদ্দেশ্যে বলার মতো একটাই কথা, সন্তানদের সঙ্গে বন্ধুর মতো মিশুন। তাদের মনের ভিতরে কি চলছে, তারা কোনো মানসিক চাপের মধ্যে আছে কিনা, কিংবা কোনো ভুল পথে পা বাড়াচ্ছে কিনা, এসব জানার চেষ্টা করুন। সন্তানকে এমনভাবে ভরসা দিন যাতে সে বিপদে পড়লে বা কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে সবার প্রথমে আপনাদের কাছে এসে দাঁড়াতে পারে। সময় থাকতে যদি পূজার বাবা মা আজকে জানতে পারতেন যে সে গভীর মানসিক দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে হয়তো আজ এই করুণ পরিণতির শিকার সে হতো না। আমাদের মনে রাখতে হবে, শুধু আইন বা পুলিশ দিয়ে কখনোই অপরাধ থামানো সম্ভব নয়। ব্যক্তিগত সতর্কবার্তা, পারিবারিক বন্ধন এবং সামাজিক মূল্যবোধ, এই 3টি জিনিসই পারে এ ধরনের নৃশংসতাকে ঠেকাতে। আর একটা কথা মাথায় রাখবেন, অন্ধ আবেগ যেন কোনোভাবেই আমাদের বিচার বুদ্ধিকে গ্রাস করে না ফেলে। পূজা হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু তার এই মর্মান্তিক কাহিনী যেন আর কোনো মেয়ের জীবনের শেষ গল্প হয়ে না দাঁড়ায়। এটাই হোক আমাদের সবার প্রতিজ্ঞা। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন।